হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে নিয়ান বেই সুশাকে ফোর্সফুলি কিস করা শুরু করে। বাট সুশা তাকে নিজে থেকে আলাদা করতে চাইছিল, বাট এটা তার জন্য এত সহজ ছিল না। বাট শেষমেশ সে নিয়ান বে থেকে নিজেকে ছাড়িয়ে নেয় অ্যান্ড নিয়ান বেই তাকে হ্যাংওভার মেডিসিন দিয়ে বলে এটা খেয়ে ঘুমিয়ে পড়বে অ্যান্ড কাল থেকে রাত 10টার আগে বাসায় ফিরে আসবে। যা শুনে সুশা বলে যে তোমার সাহস কি করে হয় আমাকে কন্ট্রোল করার। নিয়ান বেই বলে এটা আমার বাসা, তাই এখানে থাকতে হলে আমার রুলস ফলো করে চলতে হবে তোমাকে। আর সুশা তাকে কি বা বলতো, তাই সে চুপচাপ সেখান দিয়ে চলে যায় ওই ফটোটি অ্যান্ড হ্যাংওভার মেডিসিন নিয়ে। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেখানে নিয়ান বেই একদমই ঠিক সেই রকমই ড্রেস আপ করেছিল যেমন ওই ফটোটিতে ছিল। তারপর সে একটি ফটো তুলে তা সুশাকে দিয়ে দেয় অ্যান্ড সুশাও তাপে অনেক বেশি হ্যাপি হয়েছিল। এরপর আমাদেরকে মাঝরাতে সিন দেখানো হয় যেখানে নিয়ান বেই তো ঘুমোচ্ছিল, বাট নিয়ান বেই তার স্বপ্নেও একই দৃশ্য দেখছিল যখন জিং সুশার সাথে কিছু খারাপ করতে চাইছিল অ্যান্ড এখানে সে অনেক ভয় পেয়ে জেগে ওঠে আর ভাবে জিংকে অনেক বেশি ডেঞ্জার পার্সন মনে হচ্ছে, আমি কখনোই সুশার কোনো ক্ষতি তাকে করতে দেব না। তারপর আমাদেরকে মর্নিং এর সিন দেখানো হয় যেখানে সুশা এসেছিল জিং এর কাছে কিছু ডিসকাস করার জন্য। আর এখানে তার অনেক বেশি ঘুম পাচ্ছিল। তাকে দেখে জিং জিজ্ঞাসা করে কাল রাতে কি তুমি ঠিক করে ঘুমাওনি? সে বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি কাজ করছিলাম তাই ঠিক করে ঘুমোতে পারিনি। জিং বলে ওকে চলো আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। সে চলে যাওয়ার পর সুশা ভাবে মনে হচ্ছে আমার মাথায় খারাপ হয়ে গিয়েছে। নিয়ান বেই কয়েকটা ওয়ার্ড বলেছে যা ভেবে ভেবে আমার রাতের ঘুমই উড়ে গিয়েছে। যে অ্যাকচুয়ালি তার সেই কথাটাই মনে পড়ছিল যা নিয়ান বেই তাকে বলেছিল যে আমি তোমার পাস্ট তো মেটাতে পারবো না, বাট ফিউচারে শুধুমাত্র আমিই থাকবো। কফি খেয়ে সে নিজেকে ফ্রেশ ফিল করাতে চাইছিল, বাট তারপরেও তার ঘুম যাচ্ছিল না অ্যান্ড এখানে বাই মিস্টেকলি তার ওপর কফি ফেলে দেয় জিং অ্যান্ড বলে ও সরি, আমার বাসায় একটি কোম্পানি ফিমেল ক্লথ পরে আছে, আমি তোমাকে তা এনে দিচ্ছি, তুমি চেঞ্জ করে নাও। প্রথমে তো সুশা মানা করে, বাট শেষমেশ সে চেঞ্জ করে আসে আর যাকে দেখে জিং তো তার উপর থেকে চোখে সরাতে পারছিল না আর ভাবছিল তাকে একদমই সেম লাগছে। যদি তার হেয়ার আরেকটু ছোট হতো তাহলে কোনো ডিফারেন্সই থাকতো না। আর এটা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো যে সুশাকে সে কার সাথে ম্যাচ করছে। বাই দ্য ওয়ে সে এখানে তার প্রশংসা করে অ্যান্ড বলে এই ড্রেসটিতে তোমাকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। সে বলে বাট এটা আমার সাইজে নয় তাই আমার টাইট ফিল হচ্ছে। এরপর সে তার কাজে ফোকাস করে যখন কি জিং তো তাকে এখনো চোখের প্রাণে দেখেই যাচ্ছিল। আর যখন তার ওপর সুশার নজর পড়ে সে বলে কি দেখছো? জিং বলে কিছু না। তখনই সুশার কাছে নিয়ান বের কল আসে যে তাকে অনেক রেগে বলে তুমি এটা কি অর্ডার করেছো আমার বাসায়? আমি নোংরা একদমই পছন্দ করি না। সুশা বুঝতে পারে না যে সে কি অর্ডার করেছে। ওয়েল সে বাসায় ফিরে আসে অ্যান্ড বলে বলো আমি কি অর্ডার করেছি। নিয়ান বে এই তার ড্রেস দেখে বলে যে এই আউটফিটটা তো তোমাকে আর আগে কখনো পড়তে দেখিনি। সে জিং এর বাসায় ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে জানায়, যার পরে তো নিয়ান বে অনেক রেগে বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? তোমার খারাপ লাগেনি যে তুমি এক ছেলের বাসায় চেঞ্জ করছো? সুশা বলে যে তো কি হয়েছে, আমি তার সামনে থরি করছিলাম, আমি বেডরুমে গিয়ে চেঞ্জ করেছি। ওয়েল নিয়ান বে বলে যে এই নাও এটা পেপার স্প্রে অ্যান্ড এটা স্মার্ট অ্যালার্ম, তাই আজ থেকে এটা তুমি তোমার ব্যাগে রাখবে। সুশা বলে এইসব কিসের জন্য? নিয়ান মেই বলে আজকাল ছেলেদের বিশ্বাস করা যায় না যে তারা কখন কি করে ফেলে। যা শোনা মাত্র তো সুশা প্রথমে তো তাকে ফাইন্ড আউট করে যে তাহলে তো তোমার উপর আমার বিশ্বাস করা উচিত নয়, কারণ আমরা সবসময় একসাথে থাকি। যা শোনা মাত্র নিয়ান বেই তার ক্লোজ গিয়ে বলে যে আমার থেকে ভয় পাওয়ার কি আছে, এমনিতেও তো তুমি আগে থেকে আমার উপর ক্রাশ খাইয়ে আছো, তাই যদি আমাদের মধ্যে কিছু হয়েও যায় তাতে কি? যা শুনে সুশা বলে ক্রাশ খেয়ে আছি এটা তোমাকে কে বললো? আর এই মাঝে ফুলে এসে স্প্রে করে দেয় যা নিয়ান বের চোখে চলে যায় অ্যান্ড নিয়ান বে এই যন্ত্রণায় ছটফট করছিল। সুশা অনেক বেশি চিন্তায় পড়ে যায় আর বলে কি হলো তোমার, চলো আমরা হসপিটালে যাই। অ্যান্ড নিয়ান বে হাত চড়িয়ে বলে চলো তুমি আমাকে নিয়ে চিন্তা তো করো, আর এভাবেই এই স্প্রেটি তোমাকে ইউজ করতে হবে যখন কোনো ছেলে তোমার কাছে আসবে। যদি তোমাকে আমার বাসায় থাকতে হয় তাহলে আমার সমস্ত রুল তোমাকে ফলো করতে হবে। সুশা বলে যে হ্যাঁ বুঝতে পারছি। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয় যেখানে তারা ব্রেকফাস্ট করছিল, যেখানে সুশা তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। তখনই সুশা নিজেকে বোঝায় অ্যান্ড ভাবে আমি কবে থেকে এত ফ্লার্টি হয়ে গেলাম, বাট সে তো যেন নিজের কন্ট্রোল থেকে বেরিয়ে গিয়েছিল। নিয়ান বে জিজ্ঞাসা করে কি হলো তুমি আমাকে এভাবে কেন দেখছো? যা শুনে সুশা ফরেন নিজের রুমে পালিয়ে যায় অ্যান্ড ভাবে আমি তাং জিংসিংকে কি করে ধোকা দিতে পারি। আর সাথে সাথেই সে তাং জিংসির ফটো তার ওয়ালপেপারে লাগিয়ে নেয় আর ভাবে আমি নিয়ান বের থেকেও সোশ্যাল ডিস্টেন্স রাখবো যাতে তার প্রতি আমি অ্যাট্রাক্ট না হই। তারপর আমাদেরকে নাইটের সিন দেখানো হয় যেখানে নিয়ান বেই বুক পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে পড়েছিল। সুশা তার বুক নিয়ে সাইডে রেখে দেয়, তারপর শোল দিয়ে তাকে কভার করে। কিছুক্ষণ তাকে ভালোবাসার নজরে দেখার পর সে তাকে কিস করতে চাইছিল, বাট না করে সে চলেই যাচ্ছিল। বাট তখনই নিয়ান বেই তার হাত ধরে টেনে নেয়। তার মানে নিয়ান বেই এখানে ঘুমোচ্ছিল না, বাস ঘুমানোর অ্যাক্টিং করছিল।
সে তাকে জিজ্ঞাসা করে কিছুদিন ধরে আমি নোটিস করছি তুমি আমাকে অ্যাভয়েড করছো। সোসা বলে না এমনটা নয়। জিং বলে তাহলে কেমনটা, তুমি এখনই এখানে কি করতে এসেছিলে? সোসা বলে জাস্ট আমি তো তোমাকে বলতে এসেছিলাম আজ রাতে আমি কাজ করব, তাই তুমি গিয়ে ডিস্টার্ব যেন না করো। এটা বলে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। যখন কি নিয়ানবেই ভাবছিল সোসা মানুক আর না মানুক, সে এখনই নিয়ানবেইকে কিস করতে চাইছিল। তার মানে আমার পরিচয় যাই হোক না কেন প্রত্যেকবার সে আমার প্রেমেই পড়বে। অন্যদিকে সোসা ভাবছিল তার ব্যাপারে ভাবা আমার উচিত হবে না, হতে পারে আমরা একই সাথে তলায় থাকি, তাই আমার নিজেকে বিজি রাখা দরকার। তারপর সে ল্যাপটপ ওপেন করে অ্যান্ড ফুল ফোকাসের সাথে তার কাজ শুরু করে। কিছুক্ষণ পর আমরা দেখি সেখানে কাজ করতে করতে এই ডেস্কে ঘুমিয়ে পড়েছিল সে অ্যান্ড তার রুমে নিয়ানবেই আসে অ্যান্ড সে অনেক কনফিডেন্টলি সোসার কাজে চলে আসে। যখন কি সোসা তাকে দেখে বলে তুমি এখানে আমার রুমে কি করছো? নিয়ানবেই বলে তুমি যেই কাজটি আনকমপ্লিট ছেড়ে দিয়ে এসেছিলে আমি সেটা কমপ্লিট করতে এসেছি। এটা বলে সে সোসাকে কিস করা শুরু করে দেয় আর এখানেই তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায়। তখনই আমরা দেখি সোসার ঘুম ভেঙে যায়, তার মানে সে এইসব কিছু স্বপ্ন দেখছিল। আর যখন সে রিয়েলাইজ করে আমি তো আমার কাজে ফোকাস করতে চাইছিলাম, বাট এটা আমার সাথে কি হচ্ছে, আমি পাগল হয়ে যাইনি তো? নয়তো আমি শুধুমাত্র তার ব্যাপারে ভেবে কেন যাচ্ছি, নিজেকে আটকাতে কেন পারছি না? নেক্সট মর্নিং সোসা যখন রুম থেকে বাইরে আসে সে একটি নোট পড়ে থাকতে দেখে যা তার জন্য নিয়ানবেই লিখেছিল, যেখানে লেখা ছিল এই ভিটামিন ট্যাবলেটটি মনে করে খেয়ে নিও অ্যান্ড বেশি রাত জেগো না, তাতে তোমার হেলথে এফেক্ট পড়তে পারে। ওয়েল আমি পাশের মলেই এসেছি, যদি তোমার কিছু দরকার হয় তাহলে আমাকে কল করে দিও। সুসার অনেক বেশি ভালো লাগে এটা দেখে যে নিয়ানবেই তার এত বেশি কেয়ার করছে। তারপর সে টিভি অন করে যেখানে একটি ব্রেকিং নিউজ চলছিল, তিয়ানমাও কমিউনিটির একটি মলে আগুন লেগেছে। তখনই তার মনে পড়ে নিয়ানবেও তো এই মলে গিয়েছে, তাই সে ফরে নিয়ানবেইকে কল করে, বাট নিয়ানবেই তো তার কলই রিসিভ করছিল না, তাই সে ফরে নিয়ানবেইকে খোঁজার জন্য বেরিয়ে যায়। অন্যদিকে আমরা নিয়ানসিকে দেখি সেও এই নিউজটি দেখছিল অ্যান্ড যখন সে বুঝতে পারে এটা তো নিয়ানবের কমিউনিটি তখনই সে তাকে দেখার জন্য বেরিয়ে যায় যে তার কিছু হয়ে যায়নি তো। অন্যদিকে আমরা সুসাকে দেখি যে ওই আগুন লাগা জায়গাতে পৌঁছে গিয়েছিল যেখানে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়েছিল। সুসা তো ভেতরে যেতে চাইছিল বাট গার্ডসরা তাকে আটকে দেয়, বাট সে অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল প্লিজ আমাকে ভেতরে যেতে দাও, আমার বয়ফ্রেন্ড ওখানে আছে, আমি তার হেল্প করতে চাই, প্লিজ নিয়ানবেই বাইরে আসো, আমি কখনোই আর তোমার সাথে ঝগড়া করবো না, তোমার সমস্ত কথা শুনবো, প্লিজ ফিরে এসো, আমি তোমাকে অনেক বেশি লাইক করি। তখনই পেছন থেকে কারোর আওয়াজ সে শুনতে পায় যে বলছিল তুমি কার জন্য কান্না করছো, আর সেই পার্সন আর কেউ নয় নিয়ানবেই ছিল। আর হঠাৎই সুসা যখন নিয়ানবেইকে একদমই ঠিক দেখে সে তো বিশ্বাস করতে পারছিল না যে তার সামনে নিয়ানবেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ তো সে সেখানেই ফ্রিজ হয়ে যায় অ্যান্ড নিয়ানবেও তার দিকে ভালোবাসা নজরে দেখে যাচ্ছিল। সুসা এখানে দৌড়ে এসে তাকে হাগ করে, তার সাথে সাথে সে অনেক বেশি কান্নাও করছিল। নিয়ানবেই বলে আমি একদমই ঠিক আছি, তাই তুমি তোমার কান্না বন্ধ করো। বাই দ্য ওয়ে আমি যেন কিছুক্ষণ আগে শুনলাম তুমি তোমার লাভ কনফেস করছিলে। সুসা তার চোখের পানি মুছে বলে যে তুমি বলো তুমি কি রাজি আছো? নিয়ানবেই বলে আরে পাগল মেয়ে, আমি তো এটা শোনার জন্যই কবে থেকে অপেক্ষা করে আছি, বাট তুমি আরেকবার ভেবে নাও, কারণ আমার গার্লফ্রেন্ড হওয়া মানে লাইফ টাইমের কমিটমেন্ট হবে, আর তুমি কি তাং জিংসিকে ভুলতে পারবে? যা শুনে সুসা বলে আমি তো তাকে আগেই হারিয়ে ফেলেছি, বাট তোমাকে আর হারাতে চাই না। নিয়ানবেই বলে সে আমাদেরকে ব্লেসিং দেবে কারণ সে তোমাকে ভালোবাসতো, আর সেও চাইবে না যে তুমি সারা জীবন এভাবে একা কাটাও। আর এমনিতেও যদি আমি আগে এটা জানতাম যে আগুন লাগার কারণে তুমি এটা রিয়েলাইজ করবে যে তুমি আমাকে ভালোবাসো, তাহলে এরকম কোনো ডেঞ্জার সিচুয়েশন আমি বাসাতেই ক্রিয়েট করে ফেলতাম। যা শুনে সুসা তাকে বকা দিয়ে বলে তোমার কোথাও আঘাত লাগেন তো চলো না আমরা হসপিটালে যাই, এটাও হতে পারে এই ধোঁয়াটি তোমার নিঃশ্বাসের মধ্যে শরীরে প্রবেশ করেছে, তার জন্য পরে কোনো প্রবলেম হতে পারে। সুসা এক নিঃশ্বাসে এই সমস্ত কিছু বলে যাচ্ছিল। নিয়ানবেই বুঝতে পেরেছিল যে সুসার তাকে নিয়ে চিন্তা হচ্ছে, তাই সে এখানে তাকে কিস করে। তাদের রোমান্স তো পাবলিক প্লেসেও শুরু হয়ে গিয়েছিল যখন কি তাদেরকে দূর থেকে জিং দেখছিল, যার অনেক বেশি রাগ হচ্ছিল। ইভেন তো কিছুক্ষণের মধ্যে সেখানে নিয়ানচিও পৌঁছে যায় অ্যান্ড এই সিন দেখে তো তারও মাথা গরম হয়ে যায়। নেক্সট সিনে আমরা তাদেরকে দেখি তারা বাসায় ফিরে এসেছিল অ্যান্ড এখানে সুসা তাকে এখনো হাগ করেছিল। নিয়ানবেই তাকে বলে সুসা তুমি জানো আজ অনেকদিন পর আমার ফিল হলো যে কেউ আমাকে নিয়ে চিন্তা করে, কেউ আমাকে নিয়েও চিন্তা করে। যা শুনে সুসা বলে কেন তুমি ইউএসএ কি একা থাকতে? বাট কোনো ব্যাপার নয়, আজ থেকে আমি তোমার সাথে থাকবো অ্যান্ড তোমার সবসময় খেয়াল রাখবো, কখনোই তোমাকে ছেড়ে যাব না। যখন কি নিয়ানবেই ভাবছিল সুসা তুমি জানো না তোমার কাছে ফিরে আসার জন্য আমাকে কত বড় পথ অতিক্রম করতে হয়েছে, তাই আমি সবসময় তোমার কাছে থাকতে চাই, তোমার থেকে কখনো দূরে যেতে চাই না। এটা বলে সে আবারও সুসাকে কিস করা শুরু করে অ্যান্ড সেখানেই রাখা আমরা ওই প্ল্যানটিকে দেখি যা জিং তাকে গিফট করেছিল, ওটা থেকে রেড লাইট বেরিয়ে আসতে আমরা দেখি। আর
আমরা জানতে পারি অ্যাকচুয়ালি ওটাতে জিং একটা ডিভাইস ঠিক করে রেখেছে, ফিট করে রেখেছে, যার দ্বারা সে তাদের মধ্যে হওয়া সমস্ত কথা এখানে শুনছিল। আর সে ভাবছিল ত্যাং জিংসিং কি কম ছিল যে এই নিয়ান বেই আবার আমার পথে কাটা হয়ে দাঁড়িয়েছে, আমাকে নিয়ে সোশ্যাল মনে কোনো ফিলিংস কেন জাগছে না। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় যেখানে জিং আগেই ওই প্ল্যানটিতে একটি ডিভাইস ঠিক করে দিয়েছিল, ফিট করে দিয়েছিল, অ্যান্ড তারপর সেটা সুশাকে সে গিফট করে দেয়, অ্যান্ড সুশাও খুশি খুশি নিজের কাছে সেটা রেখে দেয়। ওয়েল প্রেজেন্ট টাইমে সে ভাবছিল সুশা শুধুমাত্র আমার, যদি সে আমার না হয় তাহলে আমি তাকে কারোর হতে দেব না, আর যখন আমি হ্যাপি নেই তাহলে তোমাদের মধ্যে কাউকে আমি হ্যাপি থাকতে দেব না। এটা বলে সে সুশার বাসার দরজাতে গিয়ে জোরে জোরে নক করছিল, আর এটা যখন সুশা শুনে সে বলে কেউ এসেছে, আমি গিয়ে দেখে আসছি কে এসছে। বাট নিয়ান মেয়ে ভালো করে জানতো এত রাত্রে জিং ছাড়া আর কেউ ডিস্টার্ব করার জন্য আসবে না, তাই সেই ডোর পর্যন্ত পৌঁছানোর আগেই সুশাকে আটকে নেয় অ্যান্ড তাকে তুলে রুমে নিয়ে যায়। যখন কি আমরা বাসার বাইরে জিংকে দেখি সে অনেকক্ষণ ধরে জোরে জোরে ডোর নক করার পর শেষমেশ ক্লান্ত হয়ে পড়ে। এরপর আমাদের মর্নিং এর সিন দেখানো হয়। এখানে সুশাকে মর্নিং কিস করতে চাইছিল, বাট সে তাকে আটকে দেয়, এটা বলে যে আমি এখনো ব্রাশও করিনি। নিয়ান মেই বলে ওকে চলো আমি এটাতে তোমার হেল্প করছি। আফটার দ্যাট আমরা তাদেরকে একসাথে ব্রাশ করতে দেখি। তারা এখানে অনেক বেশি রোমান্টিক লাগছিল, অ্যান্ড তাদেরকে একসাথে অনেক বেশি রোমান্টিক লাগছিল। নেক্সট সিনে আমরা দেখি সুশাকে জিং কল করে। সুশা বলে আচ্ছা আমি এক্ষুনি তোমার কাছে আছি। যখন নিয়ান মেই এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে বললো ডায়মন্ড কোয়ালিটি একটু লো আছে, বাট আমি তো কোনো খামতি রাখিনি, আমি তার কাছে কি এই ইস্যুটি হ্যান্ডেল করছি। নিয়ান বেই বলে ওকে চলো আমিও তোমার সাথে যাচ্ছি। সুশা বলে না তার কোনো দরকার নেই, কারণ এটা ছোট একটা প্রবলেম, আমি নিজে একাই হ্যান্ডেল করতে পারবো, শুধুমাত্র তুমি বাসায় থেকে আমার আসার অপেক্ষা করো। যাওয়ার আগে নিয়ান বেই তাকে হাগ করে কমফর্ট করার জন্য। নেক্সট সিনে আমরা সুশাকে জিংয়ের সাথে দেখি সেক্রেটারি জানায় যে আমাদেরকে খুব তাড়াতাড়ি সাপ্লাইয়ের সাথে কন্ট্রাক্ট করতে হবে, কারণ এটা ওই ডায়মন্ড কোয়ালিটি নয় যেটা আমরা অর্ডার করেছিলাম। জিং তাকে বলে আমার মনে হয় অন্যান্য দিকে নজর না দিয়ে তোমার কাজে ফোকাস করা দরকার। সুশা বলে হ্যাঁ আমি জানি, আর এমনিতেও তুমি চিন্তা করো না, এই প্রবলেমটিকে আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো, কারণ হতে পারে যারা এটা সাপ্লাই করেছিল তাদের দ্বারা কিছু ভুল হয়েছে। জিং বলে হ্যাঁ আমি জানি, আর এমনিতেও যতক্ষণ আমরা একসাথে আছি সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। যা শুনে সুশার অনেক ভালো লাগে, অ্যান্ড সে ভাবে জিং সবসময় আমার হেল্প করার জন্য রেডি থাকে। অন্যদিকে আমরা বাসায় নিয়ান বেইকে দেখি যে নিউজ দেখছিল। নিউজে বলছিল যে মলে কি কারণে আগুন লেগেছিল তার ইনভেস্টিগেশন এখনো চলছে, খুব তাড়াতাড়ি আপনারাও এটা জানতে পারবেন। যখন কি নিয়ান বেই ভাবছিল তার কাছে আননোন নাম্বারে মেসেজ এসেছিল যেটাতে লেখা ছিল তুমি যদি এটা জানতে চাও তোমার উপর কে অ্যাটাক করেছিল তাহলে এখানে এসে দেখা করো। নিয়ান বেই ভালো করে বুঝে গিয়েছিল যে আগুন লাগাটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কেউ জেনে বুঝে এটা করেছিল আমাকে আবারও মারার জন্য। বাট তুমি যে কেউ হোক না কেন আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। অন্যদিকে আমরা সুশাকে দেখি যে জিংকে বলছিল আমি আমার স্টাফদের কিছু ভালো কোয়ালিটির ডায়মন্ড আলাদা করতে বলেছি, এভাবে আমাদের হানি লাভের ফার্স্ট সিরিজের কাজ হয়ে যাবে। যা শুনে জিংও তাকে অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড সে বলে ওকে আমি প্রোডাক্টের ফাইল নিয়ে আসছি। এটা বলে সে চলেই যাচ্ছিল, বাট তখনই সে পিছনে ঘুরিয়ে তাকায় অ্যান্ড ভাবে সুশা আমাকে মাফ করে দিও, আসলে ধোকা তো তুমি আমাকে দিয়েছো, সব সময় আমি তোমার হেল্প করি, বাট শেষমেশ ভালোবাসলে তুমি নিয়ান বেইকে। এটা বলে সে স্টোরের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা নিয়ান বেইকে দেখি সেভাবে অনেক দেরি হয়ে গেল, বাট সুশা এখনো ফিরে এলো না। এতক্ষণে তো তার কাজ হয়ে যাওয়ার কথা ছিল, আর সাথে সাথেই সে ওই ডায়মন্ড অ্যান্ড প্রজেক্টের ফাইলসের ডকুমেন্টস মাগিয়ে নেয়। আর যা চেক করার পর সে ভাবে এটাতে তো কোনো প্রবলেমই নেই, তাহলে প্রবলেম কোথায় আসছে। অন্যদিকে সুশা যখন বুঝতে পারে যে দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, তারপর সে এটা ভেবে সেখানে শান্ত হয়ে বসে যায় যে জিং আসছে, হয়তো আমাকে এখান থেকে ঠিক বের করে নেবে। আর তখনই লাইট চলে যায় অ্যান্ড সেখান থেকে কিছু বক্স পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পায়। সে অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড ভাবে এটা কিসের আওয়াজ, কোনো ভূত টুত নেই তো। তারপর সে নিজেকে বোঝায় যে বাস্তবে ভূত বলে কিছুই হয় না, তাই সুশা তোর ভয় পাওয়ার কিছুই নেই। যখন কি জিং এই সমস্ত সিন সিসিটিভির ক্যামেরার দ্বারা দেখছিল, অ্যান্ড সে ভাবছিল সুশা আজ তুমি বুঝতে পারবে যখন তুমি মুশকিলে থাকো তোমাকে বাঁচানোর জন্য কে যায়, কে তোমাকে প্রোটেক্ট করে। তার মানে সে ইচ্ছে করে এই সমস্ত সিন ক্রিয়েট করেছে যাতে সে সুশাকে বাঁচাতে যায়, আর এভাবে সুশার মনে তার জন্য জায়গা হয়ে যায়। তারপর সে অনেক আনন্দের সাথে উঠে নিজের জ্যাকেট পরে সুশাকে বাঁচাতে যাচ্ছিল। অন্যদিকে আমরা সুশাকে দেখি যে অনেক বেশি ভয় পেয়েছিল। তখনই সে দেখে কেউ দরজা খোলে, আর আমরা দেখি তা আর কেউ নয় নিয়ান বেই ছিল। হঠাৎই নিয়ান বেইকে সামনে দেখে সুশা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। নিয়ান বেইও তার দেখে দৌড়ে যায়
সুসা তো খুশি ছিল, বাট জিং যখন এই সবকিছু সিসিটিভি ক্যামেরা দ্বারা দেখে সে বলে নিয়ান বেই তুমি আবারও চলে এলে। And সে অনেক বেশি রেগে গিয়েছিল, বাট সে কি বা করতে পারতো। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এ সিন দেখানো হয় যখন সুসা জিংকে কল করে বলছিল আমি হানি লাভের ফার্স্ট সিরিজ তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। সে বলে হ্যাঁ আমি হ্যান্ডেল করে নেব। আমি কি জানতে পারি এর আগের জন্য তুমি কি ওই ডায়মন্ডগুলি অর্ডার করেছো যা নিয়ান বেই তোমাকে সাজেস্ট করেছে? সুসা বলে হ্যাঁ, কারণ তার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, আর এমনিতেও আমরা এখন একে অপরকে ডেট করছি, তাই তুমি চিন্তা করো না, আমরা দুজনে মিলে সামলে নেব। যা শুনে জিংয়ের রাগ তো অনেক বেশি হয়, বাট তাও সে তাকে কংগ্রাচুলেশন বলে দেয়। কল কাটার সাথে সাথে সে তার ফোনকে ছুঁড়ে ফেলে দেয়, কারণ তার অনেক বেশি রাগ হচ্ছিল এটা ভেবে যে এখন আমি কি করব তার দুজনকে আলাদা করার জন্য। আর এখানে এই ভিডিওটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।